নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে রাজনীতিতে সবাই আলোচনা সমালোচনা করছেন। সেই নির্বাচন ঘিরে আছে অনেক প্রত্যাশার চাপ হয়তো এবার খানিকটা বেশি। যে রাজনৈতিক দলগুলো দীর্ঘ 16-17 বছর রাজনীতির বাইরে কিংবা রাজনীতির বাইরে না বললেও হয়তো বলতে পারি ক্ষমতার বাইরে ছিলেন, সুস্পষ্টভাবে যাদেরকে নির্যাতন করা হয়েছে, গুম খুন হত্যার শিকার হয়েছেন যারা, তারা হয়তো তড়িঘড়ি করে নির্বাচন চাইছে কেন, সেই প্রশ্নও আমরা রাখতে পারি। আবার ছাত্ররা বলছে সংস্কার না করে কিংবা ফ্যাসিস্ট সরকারের বিচার না করে কোনো নির্বাচন আমরা চাই না। কারা তড়িঘড়ি করছে, কেন তড়িঘড়ি করছে, আবার সঠিক বা সুষ্ঠুভাবে সংস্কার না করে যদি আমরা নির্বাচন রাখি, সেই নির্বাচন কতখানি গণতান্ত্রিক ধারায় আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে, সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশসন্ধ্যার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। নির্বাচন আগে পরে কার লাভ কার ক্ষতি, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজকের এই আয়োজনে। আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক, অস্ট্রেলিয়া বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আপনি প্রায় 1 দশক পরে দেশে ফিরে এসেছেন, যেটি দিয়ে আসলে আমি শুরু করেছিলাম যে অনেক নির্যাতন, গুম খুন, অনেক কিছু শিকার হতে হয়েছে। আমি ধারণা করে নিচ্ছি হয়তো আপনারও সেই ধরনের কিছুরই শিকার হতে হয়েছে, যে কারণে আপনি দীর্ঘ 1 যুগ নিজের দেশে আসতে পারেননি। এসেছেন, একটি পরিবর্তিত পরিস্থিতিতে আছি আমরা এবং গণতান্ত্রিক ধারায় আমরা ফিরে যেতে চাইছি। সেখানে কি মনে করছেন, নির্বাচনটাই সবচাইতে বেশি জরুরি? নির্বাচনটাই সবচেয়ে বেশি জরুরি কিনা সেটা একটা কোশ্চেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, নির্বাচন হচ্ছে এমন একটা ধারা, যে ধারার মাধ্যমে দেশের জনগণ তাদের মত প্রকাশ করতে পারে। নির্বাচন হচ্ছে এমন একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে মানুষ পার্টিসিপেট করতে পারে রাষ্ট্রযন্ত্র চালানোর ক্ষেত্রে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটাকে এড়িয়ে গেলে আমরা আমাদের প্রতি অবিচার করব। না, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কিন্তু যেই 15-16 বছর আসলে আমরা যে পরিস্থিতি দেখেছি, সেখান থেকে আসলে আমরা একটি বড় পরিবর্তন পেয়েছি এবং সেই পরিবর্তনের পরবর্তীতে সবচাইতে বেশি যেটি আমাদের প্রত্যাশা ছিল সেটি একটি সংস্কার। আপনারা কি মনে করছেন আসলে সেই সংস্কার হয়েছে কিনা? আগামী 1 বছরের মধ্যে সেই নির্বাচনকে আমরা মোকাবেলা করতে পারবো কি? সংস্কার হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এবং সংস্কারের জন্য যদি আমার কোনো ইন্ডেক্স মার্ক থাকে এবং স্পেসিফিক টাইম থাকে, তখন বলা যাবে যে সংস্কারটা আমি এটুকু পর্যায়ে নিয়ে তারপর আমি কাজ করব। এখন সংস্কার যদি আমি বলি আগামী 50 বছর সংস্কার করতে হবে, তাহলে তো হবে না। আর সংস্কার এমন একটা জিনিস, কিয়ামত পর্যন্ত সংস্কার করতে হবে, এটাই স্বাভাবিক নিয়ম। এখন সংস্কারের জন্য যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কি আমাদেরকে এমন কোনো দৃষ্টান্ত, এমন কোনো রোডম্যাপ দিয়েছে যে আমরা এটুকু সংস্কার করতে চাই? এটা দেয়নি। জনগণের ফ্রাস্ট্রেশন ঠিক সেই জায়গাটার মধ্যেই। তারা যদি একটা রোডম্যাপ পেত, সরকারের কাছ থেকে বলতো যে আমরা নির্বাচন কমিশনের এই জায়গাটা সংস্কার করব, আমরা অন্য যে ইনস্টিটিউশনগুলো আছে এই সংস্কারটা করব, এবং এই সংস্কারটা শেষ করতে আমাদের সময় লাগবে এটুকু সময়, তারপর আমরা নির্বাচনটা দেব। জনগণ এটা শুনতে চায়। তারা আসলে যেই তারিখটি বলেছে, সেখানেও আসলে এক ধরনের স্পষ্টতা রয়ে গেছে। হয়তো 2025-এর শেষের দিকে বলেছে, কিংবা 26-এর জুন নাগাদ হয়তো নির্বাচন হতে পারে। সেটি কি আসলে আপনারা সুস্পষ্ট রোডম্যাপ মনে করছেন না? তার মানে আপনারা কি আসলে খুবই সুস্পষ্ট একটি নির্দিষ্ট তারিখ দেখতে চাইছেন কিনা? আমরা চাচ্ছি বলতে বিষয়টা এরকম না। দেশের জনগণ চায়, দেশের জনগণ চায় এমন একটা জিনিস হোক, এমন একটা জিনিস সরকার বলুক, যাতে করে তারা স্বস্তি পেতে পারে। আপনারা বলতে চেষ্টা করছেন যে জনগণ তার মানে চাইছে যে সরকার, তত্ত্বাবধায়ক সরকার এমন একটি তারিখ বলুক যেই তারিখে জনগণ গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। জি, ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সেটি কি আসলে জনগণ চাইছে এই মুহূর্তে, এখনই চাইছে যে আমরা খুব সুনির্দিষ্ট একটি তারিখ চাই, ঠিক সেই তারিখে গিয়ে আমরা তড়িঘড়ি করে ভোট দিয়ে আসবো? জনগণের খুব একটা লাভ আছে কি, নাকি আসলে রাজনৈতিক দলগুলোরই খুব বেশি লাভ হবে তাতে? না, জনগণ, ধন্যবাদ তনি আপনাকে। জনগণ সরাসরি চাইছে কিনা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যখন বক্তব্য দিবেন, এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া। তারা জনগণের জন্য রাজনীতি করেন, জনগণকে স্টাডি করে, তার মাইন্ডসেট স্টাডি করে, পার্টিকুলারলি সিচুয়েশনাল অ্যানালাইসিস যেটা আমরা বলি, সেটির প্রেক্ষিতে তারা ওই জনগণ শব্দটি ব্যবহার করবেন। এটাই স্বাভাবিক, কারণ রাজনীতি জনগণের জন্য, যেটি হাবিব ভাই বললেন। বাট সরাসরি জনগণ চাইছে কিনা, তার যদি ইন্ডিকেটরগুলো ধরি, পারিপার্শ্বিক অবস্থাটা দিয়ে আমরা একটু দেখি যে জনগণের মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি ধরুন যে অর্থনীতি, সেটিকে যদি খুব ছোট করে আমি বলি, তাহলে দ্রব্যমূল্যের যে বর্তমান অবস্থা, এবারে যে বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেখানে মূল যে জিনিসটি ছিল যে আমাদের স্টুডেন্টদের এমপ্লয়মেন্ট, যদিও বিসিএস কেন্দ্রিক শুরু হয়েছিল, আমরা জানি যে একটা বড় জনসংখ্যা, আমাদের 18 লাখের মতো বেকার আমাদের দেশে অবস্থান করছে। এরপরে যে আমরা যে বেকারত্ব ঘোচার যে প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট, সেটা আমরা জানি একটা স্থবির অবস্থায় ছিল। আমরা গত 3টি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে আমরা টার্গেট ছিল যে 3% জিডিপির আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে, তাহলে হয়তো বা
আমাদের বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে আমাদের যে সস্তা শ্রম এবং সহজে প্রোডাকশন কস্ট আমাদের এখানে কম, সহজে বিভিন্ন গুডস এবং প্রোডাক্ট প্রডিউস করা যায়, সেটার জন্য তারা হয়তো বা আসলে আরো এমপ্লয়মেন্ট হবে। সেটা কিন্তু গত 4 মাসে একটু স্থবির, বা আমরা নতুন কোনো ওরকম বিনিয়োগ দেখছি না। একই সাথে আমরা দেখছি যে গার্মেন্টস সহ অনেকগুলো ইন্ডাস্ট্রি রাজনৈতিক কারণে এবং অর্থনৈতিক কারণে লে অফের দিকে যাচ্ছে, বড় বড় কোম্পানি, এবং তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও এক ধরনের অবনতি হচ্ছে। এছাড়াও পুলিশ প্রশাসন, আমরা যেটাকে গত টার্মে বলছি ফ্যাসিস্ট বা স্বৈরাচারী সরকার যেভাবে পুলিশকে ব্যবহার করেছে, পুলিশ প্রশাসনের আস্থাটাই একদিকে যেমন মানুষের কাছে হারিয়ে গেছে, আবার তাদেরও মনোবল ভেঙে গেছে। সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে না। গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে নির্বাচন সবচাইতে জরুরি, সেখানে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু সেই নির্বাচন যদি আসলে তড়িঘড়ি করে হয়, সেক্ষেত্রে আসলে যেই গণতান্ত্রিক ধারায় আমরা ফিরে যেতে চাইছি, অর্থাৎ যেভাবে আসলে বাংলাদেশকে আমরা দেখতে চাইছি, সেই বাংলাদেশ আমরা দেখতে পারবো কি না? জনগণের যে জায়গাটা, ছোট আরেকটা জিনিস আমি যোগ করি যে এটার বাইরেও আরেকটা এক্সপেকটেশন বা আলোচনাটা হওয়া দরকার। সেটা হচ্ছে যে আমাদের যারা উন্নয়ন সহযোগী এবং যাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক রয়েছে, তাদের সামনে কিন্তু আমাদের একটা প্রমাণ করতে হবে যে বাঙালি একটা রেজিলিয়েন্ট নেশন। এরকম অনেক উত্থান পতনের মধ্য দিয়ে বিভিন্ন দেশ যাচ্ছে, কিন্তু গণতান্ত্রিক ধারায় কিন্তু ফিরতে হবে। সেটিও কিন্তু আমাদের একটি পরীক্ষা। এবং দেখুন, অনেকগুলো দেশ খোলাখুলি বলছে, আবার কোনো দেশ বলছে হয়তো মুখে বলছে না, কিন্তু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তার মানে সামাজিক প্রেক্ষাপট যদি আমরা দেখি এবং আমাদের বহির্বিশ্বের সাথে সম্পর্ক, এবং গত কয়েকদিনে বিএনপি সহ জামাতও যোগ দিয়েছে, তাহলে 3 দিক থেকে কিন্তু নির্বাচনের দাবিটা একেবারে সামনে চলে আসছে। এই পরিস্থিতিগুলো যদি, যেগুলো আমি ইন্ডিকেটর গুলো বললাম, সেগুলো যদি স্বাভাবিক থাকতো, তাহলে কিন্তু হয়তো বা এত দ্রুত গতিতে নির্বাচনের কথাটা আসতো না। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই যে সংস্কার কি তাহলে হবে না? আমি ব্যক্তিগতভাবে, আপনি জানেন, এই আন্দোলনে যুক্ত ছিলাম এবং কোনোভাবেই সংস্কার না করে নির্বাচনে যেতে চাই না। কিন্তু একই সময় প্রথম থেকে যে কথাটা আমরা বলে এসেছি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে প্রক্রিয়ায় বর্তমান সরকারের সংযোগে স্থাপন করার কথা ছিল, কিন্তু যেভাবে এজেন্ডা ভিত্তিক মিটিং এ 3টিতে ডেকে আলাপ আলোচনা হয়েছে, এটি কিন্তু আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি সংযোগটা তৈরি করা যেত, আলাপ আলোচনাটা কন্টিনিউ থাকতো, তাহলে কিন্তু নির্বাচন আরো পরে হতে পারত। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার জায়গা, সেখানে আসলে তত্ত্বাবধায়ক সরকারের সাথে রাজনৈতিক দলগুলো একটি বড় গ্যাপ আছে কিনা, কিংবা যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র রাজনীতিতে ছাত্ররা যারা সম্মুখ সারিতে ছিলেন, তাদেরকে কোনো না কোনো ভাবে আসলে, যেটিকে আসলে আমরা কিংস পার্টি বলে থাকি, তাদের যেহেতু একটি রাজনৈতিক দলের ঘোষণা ইতিমধ্যে এসছে, সেখানে কোনো না কোনো বড় তৎপরতা চলতে পারে, সেই ভয়ও আছে কি বিএনপির মধ্যে? বিএনপি একটা সাধারণ জনগণের দল, সুতরাং বিএনপি কোনো কিছুতে ভয় পায় না। সেটা প্রমাণ দিয়েছে গত 17 বছরে। 15 বছর 7 মাস পলাতক স্বৈররানী খুনি হাসিনার অন্যায় অত্যাচারের পরও বিএনপি টিকে আছে। এটার অর্থ হচ্ছে বিএনপি কোনো কিছুতে ভয় পায় না। সেকেন্ডলি, যেটা বলছিলেন যে তড়িঘড়ি নির্বাচন, তড়িঘড়ি নির্বাচন, আমি বলি কি, আপনার এই যতদিন গেল 5ই আগস্ট থেকে 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে, এই পর্যন্ত আমি যদি বলি যে নির্বাচনে করার জন্য, নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সরকার সত্যিকার অর্থে তাদের প্রগ্রেসটা কি, জনগণ যদি বলে, আমি এটা জানতে চাই, সত্যিকার অর্থে কি আমাদের এই প্রগ্রেস আমাদের কাছে আছে? আমাদের কাছে তো নেই। তার মানেটা কি? তার মানে হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এমন একটা জিনিস করা যাতে করে নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দরভাবে সংস্কার করে দেয়া যায়। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আপনাদের সব কার্যক্রম এখন শুধুই জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। যে পরিবর্তন আপনারা পেয়েছেন 16-17 বছর পর, ছাত্ররা আসলে যে পরিবর্তন আমাদেরকে এনে দিয়েছে, সেই পরিবর্তনটাকে একটু ধরে রাখার চেষ্টা কি আপনারা করছেন, নাকি শুধু নির্বাচনটা হয়ে গেলেই আপনারা ক্ষমতায় চলে আসবেন, সেটি আপনারা অনেকটাই নিশ্চিত কোনো না কোনোভাবে? না, বিষয়টা এরকম না। আপনাকে জাস্ট একটা বিষয়ের সাথে আমি একটু অত্যন্ত বিনয়ের সাথে দ্বিমত করি। বিষয়টা হচ্ছে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হলো। স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামলো 3রা ডিসেম্বর। 3রা ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর, 13 দিন। তারপর আমি দেখলাম গান্ধীর নাতনি সংসদে বললেন এটা নাকি আসলে তাদের ক্রেডিট। এখন যদি আপনি সিমুলটেনাসলি জায়গাটাকে এখানে 24-এর আন্দোলনে নিয়ে আসেন, নিয়ে এসে যদি বলেন ছাত্ররাই আন্দোলনটা এনে দিল, সবাই আন্দোলন করেছে, সবাই আন্দোলন করেছে, এনে দিল, বিষয়টা হচ্ছে আপনারা কি আনতে পেরেছিলেন? আপনারা তো অনেকবার আন্দোলন করেছেন, 28 অক্টোবর করেছেন, আপনারা সবাই চলে গিয়েছিলেন করে, কিন্তু আমরা কোনোভাবেই কোনো কিছু করতে পারি না। আমার যে জায়গাটা, আমার যে স্পষ্ট জায়গাটা, সেটা হচ্ছে গত 15 বছর 7 মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, 40 লাখ মামলা হয়েছে, 60 লাখ মানুষের মামলার প্রেক্ষিতে এই সিচুয়েশন তৈরি হয়েছে। এখন সত্যিকার অর্থে বলতে হবে যে বাংলাদেশের সকল মানুষের
ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে সিচুয়েশন তৈরি হয়েছে এবং বাংলাদেশের সবাই মানুষ একসাথে ছিল, সেটিও আমি মেনে নিয়েছি। কিন্তু শুধু বিএনপি আসলে এই পরিবর্তন করেছে সেটি তো বলার আমাদের খুব একটা সুযোগ নেই। খুব একটা কেন, কোনো সুযোগ নেই। ছাত্রদের সেই তারা যা করেছে সেটি আমাদেরকে মেনে নিতেই হবে। এখন বিষয়টা হচ্ছে ছাত্রের পক্ষেও যাওয়া যাবে না, আবার বিএনপির পক্ষেও যাওয়া যাবে না। আমরা সত্যের পক্ষে থাকতে চাই। আপনারা তো অনেকবার এক হওয়ার চেষ্টা করেছেন, 28 অক্টোবর আপনারা এক হয়েছিলেন, কিন্তু আপনারা তো আবার পিছু হটেছেন। দেখুন ধারণা আছে। দেখুন, যুদ্ধ যখন হয়, যুদ্ধে আপনার কখন একেবারে অ্যাপেক্স পয়েন্টে গিয়ে আপনি দাঁড়াবেন আপনি কিন্তু জানেন না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি আপনার চলতেই থাকবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন যদি বলে যে আপনি তো জয় করেননি, আপনি তো মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, নো, ইটস এ প্রসেস। জি, 28 অক্টোবরের বিষয়টিও আপনাদের রাজনীতিরই একটি কৌশল ছিল, কৌশল প্রসেসের মধ্যে ছিল। এবং এই যে জুলাই অভ্যুত্থানে ছাত্ররা এসেছে, এটা হচ্ছে আমাদেরই তো সন্তান, আমাদেরই ছোট ভাই, আমার আপন ভাতিজা। হি ওয়াজ অ্যারেস্টেড এন্ড ওয়াজ টর্চার্ড। আমার কাজিন ওয়াজ অ্যারেস্টেড এন্ড টর্চার্ড। স্টুডেন্ট তারা। এখন আমি কি তাদের বিপক্ষে বলছি? না, আমি সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করছি। জি, ছাত্রদের সাথে কোনো না কোনোভাবে রাজনৈতিক দলগুলো একটি দূরত্ব সৃষ্টি হচ্ছে কিনা? ডক্টর আব্দুল আল মামুন, অন্তর্বর্তীকালীন সরকার ধীরে চলনীতি গ্রহণ করেছে সেটিও বলার চেষ্টা করছে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলো, কিংবা অন্যান্য রাজনৈতিক দল অনেকটাই সেই দিকেই এগোচ্ছে। আসলে কি অন্তর্বর্তীকালীন সরকার খানিকটা ধীরে চলনীতি? তার আগে দুটো ছোট্ট জিনিস আমি বলি। হাবিব ভাইয়ের সাথে আমি একমত যে বিএনপির উপরে যে নির্যাতন হয়েছে এটি সর্বজন বিদিত, এবং এই আন্দোলনটি সবার অংশগ্রহণের ছিল, কিন্তু দাগটাতে লিড করেছে স্টুডেন্ট। এটা কারো একক আন্দোলন না, এটি এক নম্বর। আর বিনীতভাবে একটা জিনিস আমি উল্লেখ করি যে সরকার নির্বাচন নিয়ে কোনো ধরনের কিছু করছে না, এটা বলা মোটা দাগে বলা ঠিক হবে না। কারণ 6টি যে গুরুত্বপূর্ণ কমিশন, তার মধ্যে 4টি নির্বাচনের সঙ্গে সংযুক্ত, প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ এবং সংবিধান, এবং অবশ্যই নির্বাচন কমিশন। আমরা দুটো কিন্তু ড্রাফট রিপোর্ট এক ধরনের আমরা পেয়েছি। আরও একটি যেটা বারবার আমরা বিভিন্ন টক শোতে বিভিন্ন আলোচনায় বলছিলাম যে সরকার কিভাবে এই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে, তারও কিন্তু একটা প্ল্যাটফর্ম বা একটা মেকানিজম সৃষ্টি হয়েছে, যেটাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছেন যে উনি নেতৃত্বে থাকবেন, যেটা হলো জাতীয় ঐক্যমত্য কমিশন। কিছু কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। একই সাথে যদিও অনেক ডিবেট ছিল যে নির্বাচন কমিশনের নিয়োগ, সেটা নিয়োগ হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যেভাবে সরকার চাইবে সেভাবে নির্বাচন হবে। আবার আমরা এটাও জানি যে সিস্টেমে এখন ভোটার লিস্ট, যেহেতু ডাটাবেসটা তৈরি, সেটা হয়তো বা 2 থেকে 3 মাসের মধ্যে নতুন ভোটার সংযুক্ত করা সম্ভব, ভুল ভোটার বাদ দেওয়া সম্ভব। আবার যদি বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট তৈরি করা হয়, তাও কিন্তু 6 মাসের বেশি লাগবে না। আমি যে জায়গাটা যেতে চাই যে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপির মধ্যে যে কদিন থেকে আমরা বাক্য বিনিময় দেখছি নানান ভাষায়, সেটি আমরা জনগণ হিসেবে বা একজন শিক্ষক হিসেবে আমি সেটা রেসপেক্ট করি না। তাতে আদতে যে না যে লসটা হবে তো সেটা হচ্ছে যে সংস্কার যেন পিছিয়ে না গিয়ে একটা নির্বাচনের সামনে না চলে আসে। সেটা চাই না, কিন্তু জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে, ছাত্ররা আসলে নতুন রাজনৈতিক দলও গঠন করেছেন, এবং তারা আসলে কি ভাবছেন যে এবারে নির্বাচনেই তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করে ফেলবেন। সবকিছু আসলে হয়তো এতটাও সহজ নয়, সবকিছুর জন্য সময় দিতে হয়। আবার বাংলাদেশের মানুষ নতুন কিছু চাইছে, সেটিও সত্যি। সবভাবেই আসলে আমাদেরকে চিন্তা করতে হবে। তার মানে কি আসলে রাজনৈতিক দল এবং ছাত্রদের যে রাজনৈতিক দলের ঘোষণা এসেছে, সেখানে নতুন কোনো সমীকরণ আসতে যাচ্ছে কিনা নির্বাচনকে ঘিরে? আমি উত্তর নিব, বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। ডক্টর আব্দুল আল মামুন, যে প্রশ্নে ছিলাম আমরা, ছাত্ররা লড়াই করেছেন সেটি নিয়ে আসলে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু আসলে ক্ষমতায় আসার লোভ হচ্ছে কিনা এখন অনেকেরই, সেটি নিয়ে এখন একটি বড় সমালোচনার জায়গা সৃষ্টি হয়েছে। সেটি রাজনৈতিক দল কিংবা আসলে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, সেই রাজনৈতিক দল কোনো না কোনোভাবে বাংলাদেশের আগামী নির্বাচনের সমীকরণ পাল্টে দিতে পারে কিনা, সেটা এই মুহূর্তে বলা মুশকিল। কিন্তু আদতে যেটা মনে হচ্ছে যে বিএনপি একটি বড় দল এবং যেভাবে তারা সংগঠিত, এবং আমার ব্যক্তিগত ধারণা এবং ব্যক্তিগত মতামত হচ্ছে যে আমরা 2025 সালের মধ্যে আমি নিজেও নির্বাচন দেখতে চাই। সেটির কারণটি হচ্ছে যেটি বললাম যে ভোটার তালিকা সংশোধন করে 6 মাস এরপরে যদি ডেটটা অ্যানাউন্স করা যায়, সে অ্যাক্টিভিটির জন্য সময়ও দেওয়া যাবে। তাতে এখনই ছাত্ররা দল গঠন করে ক্ষমতায় আসবে, এটা খুব ডিফিকাল্ট প্রপোজিশন। বাট রাজনীতিতে যে কোনো কিছু হতে পারে। কোন ধরনের লোককে তারা সঙ্গে নেবে, কিভাবে তাদের আইডিওলজিক্যাল পজিশন কি হবে, এবং দলটা কেন হচ্ছে, যদিও তারা বৈষম্য নিরসন আন্দোলন দিয়ে শুরু করেছিল, কোন সেক্টর নিয়ে কাজ করবে, তাদের জনগণের ম্যান্ডেট সিক করার জন্য তারা কি করবে। পার্টি বলে তাদের দলকে ছোট করারও তো আমাদের সুযোগ নেই। সব রাজনৈতিক দলেরই তো ফ্রন্ট লাইনে আসতে যথেষ্ট সময় প্রয়োজন। আর পুরোটা কিংস পার্টি তো বলাও যায় না। উপদেষ্টা পরিষদে তাদের যে নাম্বার বা তাদের যে সংখ্যা, এটা পুরোপুরি বলা যাবে না। এটা এক ধরনের পলিটিক্যাল রেটরিক বা ন্যারেটিভ ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। এবং তাদের একজন যে নেতা, যিনি নাসির পাটোয়ারি, ওনারও একটা বক্তব্য থেকে এসছে এবং বাকশাল সংক্রান্ত একটা কমেন্ট করেছেন।
সেগুলো আরো একটু সাবধানে আরো শালীনভাবে করলে বোধহয় ভালো হতো। আবার যেভাবে তাদেরকে বলা হচ্ছে যে কিংস পার্টি, সেটিও পুরোপুরি সঠিক বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ পুরোপুরি সরকারের স্টেক তো তাদের নেই, যদিও তাদের ফসলের সরকার। এবং এখানে একটি জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ, যদিও তারা বলছে না যে কিংস পার্টি অন্যটা, ডিবেটটা আমি বললাম যে পুরোপুরি আমি সমর্থন করি না, কিন্তু এই সরকারের সাফল্য ব্যর্থতা কিন্তু এই শিক্ষার্থীদের যে দল সেটিকে কোনো না কোনো ফর্মে ইনফ্লুয়েন্স করবে। আর আরেকটি জিনিস হচ্ছে যে এই সময়ের মধ্যে সংগঠিত হওয়ার জন্য যদি নির্বাচন পেছানো হয়, তাহলে যে জিনিসটি সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে সেটা হচ্ছে সংস্কার। এই প্রশ্নটি একটু করতে চাই আমি। ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, অনেকেই বলার চেষ্টা করছেন ছাত্রদের রাজনৈতিক দলকে যথেষ্ট শক্তিশালী হওয়ার জন্য কিংবা তাদেরকে সংগঠিত হতে দেওয়ার জন্য নির্বাচন পেছানোর একটি সম্ভাবনা আছে। বিএনপি কি মনে করছে যে তারা আসলে যদি খুব তড়িঘড়ি করে বা ঠিক সময় মতো যদি বা আগামী 1 বছরের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি জয়ী হবে, সেটি তারা অনেকটাই নিশ্চিত, এবং সে কারণে অন্য কোনো রাজনৈতিক দল শক্তিশালী হয়ে উঠুক সেটি তারা চাইছে না কিনা? না, বিএনপি তা চায় না। বিএনপির যে জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন, 31 দফার 2 নম্বর দফাটা হচ্ছে রেইনবো নেশন অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন। বিএনপি কাউকে ডিফিট করে নিজে জিতে যাবে এ গল্প না। বিএনপির গল্প সবাইকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা। সুতরাং এখানে কিংস পার্টি হলো, ছাত্ররা করলো, নাকি অন্য কোনো রাজনৈতিক দল করলো, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা একটু আগে আপনি বলতেছিলেন ক্ষমতার লোভ। আবার এই ক্ষমতার লোভ শব্দটার সাথে আমি একটু বিনয়ের সাথে একটু দ্বিবোধ করি। কারণ হচ্ছে একটা রাজনৈতিক দল যখন গঠিত হয়, তারা যখন নির্বাচনে পার্টিসিপেট করে ক্ষমতায় যাওয়ার জন্য করে, ক্ষমতায় যাওয়ার লোভের জন্য করে না। ক্ষমতায় গিয়ে 15-16 বছরে আসলে আমরা যেটি আমরা যেখানে অভ্যস্ত হয়ে গেছি আসলে, যে রাজনীতিবিদরা নির্বাচনের আগে এক কথা বলবেন, নির্বাচন শেষ তারা সবকিছু ভুলে যাবেন। আমরা আশা করতে চাই পরবর্তী নির্বাচন থেকে আসলে আপনারা সেই কথাগুলো মনে রাখবেন। এখন আপনারা যে পরিবর্তন বলছেন, বিএনপি অনেক ধরনের পরিবর্তন এনেছে এই 5ই আগস্টের পর থেকে, সেটিকে আসলে সাধারণ মানুষ খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে, সেগুলো আসলে আপনারা মনে রাখবেন কিনা? অবশ্যই মনে রাখতে হবে। জনাব তারেক রহমান বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উনি বলেছিলেন, যদি তোমরা অতীত ভুলে যাও তাহলে তোমার 1 চোখ অন্ধ, আর যদি অতীত নিয়ে পড়ে থাকো তাহলে তোমার 2 চোখ অন্ধ। তাহলে তোমার কাজটা করতে হবে কি? কাজটা করতে হবে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানে সেটাকে ইউটিলাইজ করে একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। আমরা অতীত ভুলেও যেতে চাই না, আবার অতীতকে নিয়ে পড়েও থাকতে চাই না, আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে চাই। নিশ্চয়ই নির্বাচন নিয়ে আসলে কার লাভ কার ক্ষতি সেটি একটি বড় সমীকরণ নিশ্চয়ই ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কিন্তু সেই সমীকরণটির জায়গায় যদি আসলে আমরা দাঁড়াই, রাজনৈতিক দলগুলো নিঃসন্দেহে নির্বাচন চাইবে এবং সাধারণ জনগণ আসলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, সেটিও আমরা এবারের সামনে নির্বাচনে দেখতে চাই বা সেটি আমরা প্রত্যাশা করি। দীর্ঘ 16-17 বছর আপনাদের উপর নানানভাবে নির্যাতন করা হয়েছে। বাংলাদেশে আমরা নির্বাচন নিয়ে বা আসলে ক্ষমতায় নিয়ে যখনই আলোচনা করছি, প্রতিহিংসার রাজনীতি খুব একটি কমন বিষয় আমাদের জন্য। সেই প্রতিহিংসার রাজনীতি থেকে বিএনপি বেরিয়ে আসবে কিনা সেই আশঙ্কা কিন্তু সাধারণ মানুষের মনে এখনো আছে। বিএনপি প্রতিহিংসা থেকে বের হয়ে আসবে কিনা আমার মনে হয় এই প্রশ্নের জবাব অলরেডি দেয়া হয়ে গেছে। এখনো নির্বাচন হয়নি, আপনারা এখনো রাজনৈতিক দেয়া হয়ে গেছে কখন? আমি বলি আপনাকে কথাটা। দেয়া হয়ে গেছে তখন যখন 5ই আগস্ট পলাতক স্বৈররানী পালিয়ে গেলেন। 7ই আগস্ট বিএনপি পল্টনের অফিসের সামনে একটি সমাবেশ ডেকেছে। সেই সমাবেশ নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলার চেষ্টা করেছে। আপনি খেয়াল করে দেখবেন সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা ভিডিও বার্তা দিয়েছিলেন। ভিডিও বার্তাটা দিয়েছিলেন কোত্থেকে? উনি হসপিটাল থেকে ভিডিও করা হয়েছিল। উনি যে কথাটা বলেছিলেন এক্স্যাক্টলি যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পর উনি বলেছিলেন, কার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এক্স্যাক্ট ওয়ার্ডটা ইউজ করেছিলেন ম্যাডাম ইউজ, আমি কথাটা শেষ করি আপনাকে। এক্স্যাক্ট ওয়ার্ডটা ইউজ করেছিলেন ম্যাডাম বলেছিলেন, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগ নেই, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। তা না হলে এই যে কাউয়া কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের সবাই বলেছিল একটা ব্লাড শেড হবে, ব্লাড শেড তো হয়নি। এটার অর্থ হচ্ছে আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। জনাব তারেক রহমান বলেছে যে তারা যে অন্যায় অত্যাচার করেছে, আমরা অন্যায় অত্যাচারের জবাব দেব 31 দফার মাধ্যমে, প্রতিহিংসার মাধ্যমে না। নির্বাচিত হবার পরে আসলে আপনারা এগুলো মনে রাখবেন কিনা সেটি সবচেয়ে বড় প্রশ্ন। ডক্টর আব্দুল আল মামুন, জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না পেলে ফেব্রুয়ারি থেকে সারা দেশে সভা সমাবেশের পরিকল্পনা করেছে বিএনপি, এবং তারা আসলে ফের আন্দোলনে নামতে চাইছে সেই কথাও তারা বলেছে। যেহেতু তারা আসলে সুনির্দিষ্ট রোড ম্যাপ পায়নি, তার মানে সামনে কি আমরা বড় আন্দোলন দেখছি নাকি অতি শীঘ্রই একটি নির্বাচন দেখতে যাচ্ছি? প্রথম কথা হচ্ছে যে আন্দোলনটা আমরা দেখতে চাই না। আর এই উত্তরটা দেওয়ার আগে একটু হাবিবের সঙ্গে একটা পয়েন্ট আমি যোগ করতে চাই, যে শুধুমাত্র কিন্তু এই প্রতিহিংসার রাজনীতিতে বিএনপিকে আনলে হবে না, আমাদেরকে দেখতে হবে যে আমাদের যে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের রাজনৈতিক অবস্থানটা কি, তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেয়া না দেওয়ার প্রশ্নে তাদের অবস্থান হচ্ছে করতে না দেয়া। সেটা আমি মনে করি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যারা এটাতে জড়িত ছিল, বিভিন্ন অন্যায় দুর্নীতি গুম খুম, তাদের বিচার করতে হবে এবং তার পরবর্তীতে এই আলোচনাগুলো করলে তখন বিচারটাও তো আসলে দীর্ঘ আমি শেষ প্রক্রিয়া। করিনি যে যারা আসলে আওয়ামী লীগের ছোটখাটো কর্মী ছাড়া এই গোটা প্রক্রিয়ার মধ্যে আসলে সবাই কোনো না কোনো ভাবে দুর্নীতি, অন্যায়, গুম খুম, ছিনতাই, রাজনীতিতে জড়িত ছিল। তার মানে যদি আমরা ওই ভাষায় না বলে বিচারিক ভাষায় বলি, তাহলে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ একটা স্বচ্ছ জবাবদিহিমূলক বিচার প্রক্রিয়া নির্ধারণ করা সম্ভব। সেই বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। তার মানে কিন্তু আমি যেটা বলছি, তাহলে প্রতিহিংসা হওয়ার পরে নির্বাচন দেখতে এখনো অল্প সময়, আমাদের দেশের সংস্কৃতিতে বিচার তো দ্রুত শেষ করা যায় না। আমি যেটা বলছি যে ওই ভাষায় না বলে, তাহলে আরো শালীন ভাষায় বলে বরং একটা সমাধান করা সম্ভব, যেখানে কিন্তু প্রতিহিংসা শব্দটা আর আসবে না। আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম, যেটি বিএনপির সঙ্গে হয়েছে, যেটি কাম্য নয়। এরপরে আসি যে যেটা আমি বললাম যে আমরা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এবং তারা বলেছে যে আস্তে আস্তে তারা কর্মসূচির দিকে যাবে এবং নির্বাচন তারা দ্রুত দেখতে চায়। রোড ম্যাপ ঘোষণা না করা হলে একটা ডেট কিন্তু পাওয়া গেছে। আমি আশা করি যে সরকারের যে কমিশনগুলো যে রিপোর্ট দেয় এবং যখন জাতীয় ঐকমত্য কমিশন বসবে, এখন যে রাজনৈতিক উত্তাপ সেটি আরো কমে আসবে। আর আরেকটি জায়গা হচ্ছে যে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলছে বা নাগরিক কমিটি, তারা 2 মাসের মধ্যে একটা পলিটিক্যাল পার্টি ফরমেশনের দিকে যাবে। কিন্তু যতটুকু বুঝতে পারছি যে আসলে এখন পর্যন্ত ওরকম, এবং যখন আমরা বলছি স্টুডেন্টের দল, আমার ধারণা ছাত্রদেরই কেউ সভাপতি বা সেক্রেটারি হবে এটা আমার মনে হয় না। উপযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। যেন দলটিকে ছাত্রদের দল না বলা হয়, তাহলে মনে হবে ওটা ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠানের দল বা ছাত্রদের জন্য দল। ওটা কিন্তু মানুষের দল বানাতে হবে। আমরা সবাই বলছি ছাত্রদের দল, ওটা বানাতে হবে জনগণের দল। ওই জনগণের দলটা বানানোর জন্য আন্দোলনে যারা এই দল গঠন করছেন তাদের অনেকের, আপনি নিজেও বলছিলেন, তাদের কথায় কিংবা তাদের আচরণে অনেকটা আসলে কিন্তু আমাদের সেটাই মনে হচ্ছে কোনো না কোনো ভাবে তারা রাজনৈতিক দলগুলোকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে, কিংবা বড় রাজনৈতিক দলগুলোকে অনেকটাই তারা হয়তো রাজনীতির মাঠে দেখতে চাইছে না। সেটিও কি আদৌ সম্ভব? আমি কিন্তু এই ছাত্রদের নেতৃত্বে, অর্থাৎ তারা তাদের উদ্যোগে শব্দটা ব্যবহার করবো, আমি রাজনৈতিক দল দেখতে চাই। কারণ আমরা গত 15 বছরে যেটা দেখেছি যে সংসদে একক, যদিও নির্বাচন, অবশ্যই এগুলো কোনো নির্বাচন ছিল না, কিন্তু তারপরেও একটি শক্তিশালী বিরোধী দলের অবস্থান যদি না থাকে এবং রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্ট যদি না হয়, তাহলে আসলে আমরা দেশের সুশাসন সহ সবকিছু ভেঙে পড়তে পারে তার উদাহরণ দেখেছি। এটা এক। আর দুই হচ্ছে যে তারা যে দোলাটা দিয়েছিল সংস্কার, বৈষম্য, দুর্নীতির বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, সেটির মাধ্যমে তারা জনগণের মুক্তি, জনগণের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, স্থিতিশীলতা, এটার জন্য যদি আদর্শিক জায়গা তৈরি করে ডাক দিতে পারে এবং তাতে যদি জনগণ সেই রাজনীতিতে যোগ দেয়, এবং সেখানে অবশ্যই কিন্তু যে শব্দটা ছাত্র হবে না, ওটা হবে ছাত্রদের উদ্যোগে জনগণের জন্য তৈরি দল, সকল নাগরিকের অংশগ্রহণ থাকতে হবে। যেটা আমি একটু আগে বলছিলাম যে অবশ্যই আরো শালীন ভাষা আমরা আশা করি, কিন্তু নেতৃত্বে কারা আসছেন সেই একটি বড় প্রশ্ন। কিন্তু তারা আবার দুটো দাবিও করেছেন। আমি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, তারা এই যে বিচারিক যে কার্যক্রম সেটি তারা সম্পন্ন হতে দেখতে চান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিও তারা করেছেন। আবার বিএনপির মত ক্ষেত্রে ভিন্ন। তারা বলেছে যে আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করতে হবে, এটি এখনো বিএনপি আসলে সেরকম কোনো দাবি জানায়নি। সেই বিষয়টি নিয়ে নানান সমালোচনা আছে। আমি একটু প্রশ্ন করতে চাই এই জায়গাটিতেই যে আপনারা আসলে নতুন রাজনীতিতে পুরাতন পলিটিক্যাল কোনো চাল চালার চেষ্টা করছেন কি? নতুন পলিটিক্সে পুরাতন কোনো চাল আমরা চালানোর দল না, বেসিক্যালি বিএনপি যেটা চায়, আওয়ামী লীগ একটা পুরাতন রাজনৈতিক দল, অস্বীকার করার কোনো জো নেই। সেই পুরাতন রাজনৈতিক দলটা তাদের অন্যায় অত্যাচারের কারণে ধ্বংস হয়ে গেছে, রাইট? এখন আপনি যদি যে জিনিসটা দেখেন, আওয়ামী লীগের একটা ভোট আছে। আওয়ামী লীগ যদি আপনি এখন ধরেন, যদি 10% ভোট ধরেন, আপনি 10% ভোটের সাথে তাদের সন্তান সন্ততি মিলে আছে। এই বিশাল জনগোষ্ঠী আপনি কি করবেন? আবেগে কথা বললে তো হবে না। আমি তাদেরকে এখন আসতে দেব না। এই যে জনগোষ্ঠী, আপনি 15%, 20% জনগোষ্ঠী আপনি বাদ দিয়ে আপনি দেশ চালাবেন কি করে? দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। আবেগে কথা বলে তার লাভ নাই। সেজন্যই যে বললাম 2 নম্বর যে দফাটা আছে, 31 দফা, সেটা হচ্ছে রেইনবো ন্যাশন তৈরি করা হবে। রেইনবো ন্যাশন হচ্ছে অর্থাৎ কি, যেই মানুষগুলো অ্যাকচুয়ালি, ওই যে একটু আগে স্যার বলতেছিলেন কথাটা, যে হাতে গোনা অনেকগুলো মানুষ আছে, যে মানুষগুলো আসলে এই নির্যাতন, নিষ্পেষণ, চুরি, রাখাজানি, আমি হাতে গোনা না, অনেক আওয়ামী লীগের অধিকাংশ হাতে গোনা বলতে আমি কেমন বুঝাইলাম, আপনি 10% আওয়ামী লীগের লোক ধরেন। বরং যেটা হবে, যদি তাদের বিচারটা হয়, আওয়ামী লীগের যারা ভালো মানসিকতা, তারা তখন বুঝবে যে এরা অন্যায় জড়িত ছিল, বিচারটা হয়েছে। আমি এই কথাটা, সেজন্য বিচারটা হবে। আমি এই কথাটাই বলতেছি আপনাকে, যে 10% যদি ধরেন, 10% মানুষ যদি ধরেন টোটাল, তাহলে কত কোটি মানুষ? সবাই কি চোর ছিল?
এর মধ্যে সবাই চোর ছিল না, এর মধ্যে চুরি তাদের মধ্যে হয়তো 2% চোর ছিল। 2% চোর হলে কয়েক লাখ হয়ে যাবে, ওই কয়েক লাখের বিচার হবে। আর বাকি যেগুলো হচ্ছে তাদেরকে নিয়েই তো আমাদের দেশ চালাতে হবে, তাদের রিয়েলাইজেশন তাদেরকে বাদ দেওয়া যাবে না, কিন্তু তাদেরকে বুঝতে হবে যে কিভাবে আসলে দেশ পরিচালনা করতে বিচার হবে, বিচার করে তাদেরকে নিয়েই আপনার দেশ চালাতে হবে। আর যারা এক্স্যাক্টলি চোর তাদেরকে দেশের আইন অনুযায়ী যে বিচার হওয়া উচিত তাদের সেই বিচার হবে। পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন হবার পর নির্বাচন, সেটি আসলে কতখানি যৌক্তিক সেটি নিয়েও তো একটি প্রশ্ন থেকে যায়। বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে এবং সেই পর্যন্ত আসলে নির্বাচন পেছানো কতখানি যৌক্তিক, সেই প্রশ্ন রেখে আমি আরো একটি বিরতিতে যেতে চাই। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন, বিচার কাজ আমরা সবাই দেখতে চাই এবং সেই বিচার হোক সেটিও আমরা সবাই প্রত্যাশা করছি। সেটি নিঃসন্দেহে সব রাজনৈতিক দল কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন সেখান থেকে শুরু করে সাধারণ জনগণ। কিন্তু বিচার হবার পর যদি নির্বাচন হয় সেটি কি আসলে আমরা প্রত্যাশা করছি, নাকি বিচার কাজ যেহেতু দীর্ঘায়িত হতে পারে সেক্ষেত্রে নির্বাচনের সময় হয়ে যাওয়াটাই ভালো? না, অবশ্যই শেষ করে তো আর নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচন, যেটা আমি বললাম, আমি ব্যক্তিগতভাবে এবছরের মধ্যে নির্বাচন চাই, আমি 2025 এর মধ্যে। আর হচ্ছে যে দেখুন, বিচারের তত্ত্বাবধায়ক সরকারে যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকারে, তারাও যেমন বিচার চায়, আমার ধারণা আমরা সবাই চাই। কিন্তু বিচারটা যারা করবে, অর্থাৎ পুলিশ ইনভেস্টিগেট করবে বা তাদেরকে আসামিদের অ্যারেস্ট করবে, তারপর বিচার বিভাগ বিচারটা করবে, এই পুলিশই তো আসলে নড়বড়ে অবস্থার কারণে কিন্তু এটা মূলত দেরি হচ্ছে। এটা আমাদের সবাইকে আমাদের বুঝতে হবে। তাহলে সেই জায়গাটাতে আমরা থাকি, তাহলে আরও কিন্তু এটা প্রলং করবে। এই জন্য যুক্তিযুক্ত হচ্ছে যে রাজনৈতিক অর্থাৎ সংস্কারগুলো এবং বিচারিক প্রক্রিয়া অ্যারেস্ট এগুলো পাশাপাশি চালানো, এবং সেই সক্ষমতার জায়গায় যদি জনবল বৃদ্ধি করতে হয়, চমকপ্রদ সিদ্ধান্ত, আমি প্রতিদিন বলছি টক শোতে যে এই সরকারের কাছ থেকে কিছু চমকপ্রদ সিদ্ধান্ত দরকার ছিল, উপদেষ্টার পরিচয় সংখ্যা বাড়ানো, নতুন নতুন আইডিয়া, সেই জায়গাটা কিন্তু অর্থাৎ অস্বাভাবিক অবস্থায় স্বাভাবিক ব্যবস্থাপনা সরকার পরিচালনা। আরেকটি জিনিস বলি যে আমরা আফ্রিকার উদাহরণটা আমি দিতে চাই, যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন বর্ণবাদ বিরোধী আন্দোলনের পরে গঠন করা হয়েছিল। অর্থাৎ অপরাধীর সংখ্যা এত বেশি ছিল যে আপনি সবাইকে ধরে ধরে একজনকে বিচার করতে গেলে এটা দীর্ঘ হবে। সো একটা কমিশনের মাধ্যমে তখন বিচার প্রক্রিয়াটাকে দ্রুত করা হয়েছিল, যে যারা এটা স্বীকার করবে তাদের শাস্তি কম করে দেওয়া এবং তাদের দ্রুত বিচার প্রক্রিয়া এই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে সম্ভব হয়েছিল। শব্দটা খেয়াল করেন, রিকনসিলিয়েশন কমিশন, কিন্তু সেটি একটি আইডিয়া হতে পারত। আর একটি জিনিস হচ্ছে, দেখুন, আমরা নির্বাচনে যাওয়ার আগে আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আমাদের বেশ কিছু কমিশন গঠিত হয়েছে, যেমন মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন। এগুলো সব ছিল এক ধরনের প্রোপাগান্ডা এবং দলীয় লোককে বসিয়ে প্রতিষ্ঠানগুলোকে ঠুটো জগন্নাথে পরিণত করা হয়েছিল। কিন্তু কমিশনগুলো আইডিয়া ওয়াইজ কিন্তু ভালো, কিন্তু কোনোটি কিন্তু কার্যকর ছিল না। সো আমরা চাই যে যখন আমাদের গণমাধ্যম সংস্কার আমাদের প্রয়োজন, আমাদের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস যদি ঠিকমতো কাজ করতো, দুর্নীতির এই দীর্ঘ তালিকা তৈরি করা হতো না। এখন যারা কমিশনে কাজ করছেন, এই সংস্কারগুলো কিন্তু আমরা না করে কোনোভাবে নির্বাচনে যেতে চাই না। হাবিবুর রহমান, এখন যারা কমিশনে কাজ করছেন সেই তাদের কাজ নিয়ে আসলে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল কতখানি সন্তুষ্ট সেটি নিয়েও তো একটি বড় প্রশ্ন আছে। বিশেষ করে বিএনপি নানানভাবে আসলে এটি নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেছে। তত্ত্বাবধায়ক সরকার আসলে ঠিক যেই ধরনের স্পার্ক আমরা তাদের কাছে প্রত্যাশা করেছিলাম কিংবা যে ধরনের পদক্ষেপ তাদের এই মুহূর্তে নেওয়ার প্রয়োজন ছিল সেটিও তারা নিচ্ছেন না, ধীর গতি। সেটির পেছনে কোনো বড় কারণ আছে বলে কি আপনারা মনে করেন? থাকতে পারে, না থাকার কোনো কারণ নয়। সন্দেহের বাইরে আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে কাউকে রাখাই উচিত না, বেসিক্যালি আমার মনে হয়। বিএনপি কেউ না, কাউকে না, আপনাকেও না, আমাকেও না। আমরা প্রত্যেকেই, রাষ্ট্র এমন একটা জিনিস, আবেগের গল্প নিয়ে এখানে চলবে না। এখানে হচ্ছে রাষ্ট্রযন্ত্র চালাতে গেলে আমাকে যৌক্তিক হতে হবে, যৌক্তিক প্রক্রিয়ায় যেটা আসে সেটা সামনে এক্সিকিউট করতে হবে, এটাই হচ্ছে কাজ। এখন যৌক্তিক জিনিসটা আসলে কি? এখন যৌক্তিক জিনিসটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করে নির্বাচন দেয়া। আপনি অনেকেই একটা কথা বলার চেষ্টা করছে, আপনিও প্রথম বলছিলেন অনুষ্ঠানের শুরুতে যে বিএনপি নির্বাচনের কথা বলছে, শুধু নির্বাচনকার ক্ষমতায় যেতে চায়। এখন বিষয়টা হলো, আপনি দেখুন তো বাংলাদেশের সিচুয়েশনটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় আছে, অর্থনৈতিক পরিস্থিতি কোথায় আছে। আপনি যেখানে যাবেন টোটাল নাজুক একটা পরিস্থিতির মধ্যে আছে। আপনি যে চাঁদপুরে 7 জনকে জবাই করে হত্যা করা হলো, বাংলাদেশের ইতিহাসে এটা কখনো ঘটেছে? ট্রলারের মধ্যে 7 জন জবাই করেছে। আওয়ামী লীগের সময় ঘটেছে, আওয়ামী লীগের সময় ঘটেছিল ওই যে শীতলক্ষায় 7 জনকে মারা হয়েছে, এটা ভিন্ন জিনিস। কিন্তু ট্রলারের মধ্যে জবাই করা হয়েছে, হয়নি। অর্থাৎ বিষয়টা হচ্ছে, একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন সে তাদের যে কন্ট্রোলিং পাওয়ারটা থাকে, তাদের সেই পাওয়ারটা তো আসলে বর্তমান সরকারের নেই। সেটি সত্যি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, কিন্তু এখন আসলে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে যারা প্রশাসনে কাজ করছেন কিংবা নির্বাচন ঘিরে আসলে যে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে তাদের মাঝে আসলে ফ্যাসিস্ট সরকারের কেউ যে লুকিয়ে নেই সেই নিশ্চয়তাও আমাদের কাছে নেই। না না না, তারাই তো এখানে তো আছেই, অবশ্যই আছে।
সেখানে আমরা বিভিন্ন চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে আমরা যেতে হবে। গত 15 বছর 7 মাসে এটা তো আসলে একদিন 2 দিনের বিষয় না, দীর্ঘ বছরের বিষয়। তারা বিভিন্ন লেয়ারে তাদের চোরদেরকে, ফেসিস্টের লেসপেন্সারদেরকে সেখানে বসিয়েছে। তাদেরকে যে পরিমাণ তাদেরকে সংস্কারের মাধ্যমে আমরা অ্যাটলিস্ট সুন্দর ক্রেডিবল একটা ইলেকশন দিতে পারবো, সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়া উচিত। জি, আগামী বছরের মধ্যে আপনারা নির্বাচন প্রত্যাশা করছেন। আমি একটু প্রশ্ন করতে চাই ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আপনারা যারা দীর্ঘদিন বিদেশে ছিলেন কিংবা ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারা দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি নানান কারণে, আপনাদের সরকার প্রধান যিনি হতে যাচ্ছেন যদি নির্বাচিত হয় বিএনপি, তিনি আসলে কবে দেশে ফিরবেন, অর্থাৎ তারেক জিয়া কবে দেশে ফিরবেন? তার মামলাগুলো তো এক এক করে খালাস হচ্ছে, আইনি প্রক্রিয়া শেষ হবার পর নাকি জনগণের সাথে যেই ধরনের পালস বোঝা প্রয়োজন সেটিতে তার অতি শীঘ্রই দেশে ফিরে আসার সুযোগ আছে? এখন জনাব তারেক রহমান দেশে ফিরবেন যখন তার আইনি প্রক্রিয়া শেষ হয়ে যাবে, কারণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকতাম, জনাব তারেক রহমান যদি এখানে 5 তারিখে হাসিনা পালিয়ে গেল, 6 তারিখে যদি জনাব তারেক রহমান এখানে আসতে পারতেন। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে যখন বিচারিক প্রক্রিয়া শেষ হবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 তারিখে লন্ডনের চিকিৎসার জন্য যাওয়ার কথা রয়েছে, সেখান থেকে নিয়ে ইউএসএ যাবেন, তারপরে আসবেন। এর মধ্যে যদি জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো দেয়া আছে সেগুলো যদি খারিজ হয়ে যায়, তাহলে নিশ্চয়ই উনি দেশে আসবেন। উনি দেশের মানুষের জন্য কাজ করছেন, রাত দিন পরিশ্রম করছেন শুধুমাত্র দেশের মানুষের জন্য। উনি যে কর্মশালাগুলি করছেন 31 দফা, প্রতিটা জায়গায় উনি বলছেন আপনারা 31 দফা নিয়ে জনগণের কাছে যান, জনগণের কাছে গিয়ে বলুন যে আমরা 31 দফা তৈরি করেছি এই জন্য যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাই। জনগণকে বলুন এগুলো পড়তে। তারা যদি মনে করে যে তাদের কথাটা 31 দফার মধ্যে নেই, তাহলে আমরা সেখানে অ্যাড করবো। তারা যদি মনে করে যে তারা কোনো দফার সাথে কন্ট্রাডিক্ট করছে, সেই দফাটা আমরা বাদ দেবো। জনগণ যেভাবে চায় আমরা সেভাবে রাষ্ট্র পরিচালনা করব। লাভ কিংবা ক্ষতির প্রশ্ন যদি আমরা করি, বিএনপি এই মুহূর্তে অন্তত জনগণের কথা ভাবছে। এই মুহূর্তে না, বিএনপি সবসময় জনগণের কথা বলে, কিন্তু কিছু কিছু মানুষ এটা বুঝতে ভুল করে। জি, ডক্টর আব্দুল আল মামুন, এই যে নির্বাচন আগে পরে যে যখনই হোক কার লাভ কার ক্ষতি সেটি যাই হোক না কেন, জনগণ কতখানি লাভ ক্ষতির মুখে পড়তে যাচ্ছে? না, সেজন্য আসলে ঐক্যের জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যে যদি সবগুলো দল যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, বা যেটাকে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন বলছি, তাতে ছিল, তার মধ্যে ঐক্যমতটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে কিন্তু জনগণের অনেক লাভ হবে। আর যদি না করা যায় তাহলে খুবই দুঃখজনক বিষয়টি, কারণ আমরা এর আগেও সুযোগ হারিয়েছি, 71-এ হারিয়েছি, 1/11-এর সময় হারিয়েছি, এবার এই সুযোগটা আমরা হারাতে চাই না। আর যে আরেকটি জিনিস, যে আমরা পলিটিক্যাল সায়েন্সে একটা জিনিসকে বলি যে আপনি যখন ঐক্যমত তৈরি করবেন, অনেক সময় কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে সম্ভব, কিন্তু কনস্টিটিউশন এমন জায়গায় চলে গেছে সেই জায়গাটা সম্ভব না। সেকেন্ড আরেকটা জায়গায় হয় যে আমরা বলি যে সামাজিক চুক্তি, হবস লক্সের যে আইডিয়া যে সবার মঙ্গলের জন্য চিন্তা করে, ওই জায়গাটাতেও এক ধরনের আমাদের সম্ভব হবে কিনা ট্রাইপাট্রিক একটা ইস্যুতে। আরেকটি বলা যে আপনি সর্বসম্মত হবে সিদ্ধান্ত নিচ্ছেন, সেই জায়গাটা আমি দেখি না। মঙ্গলের যে জায়গাটা এখনো পলিটিক্যাল সায়েন্সে সম্ভব, সেটা হচ্ছে উদার রাজনৈতিক তত্ত্বের কথা আমরা বলি, যে রাজনীতিতে জনগণের কল্যাণের জন্য, যেটি আপনি এটি বলে আমি শেষ করতে চাই, যে জনগণের কল্যাণ ভেবে যেহেতু জনগণের জন্য রাজনীতি, উদার রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত হবে এবং জনগণের মঙ্গলের জন্য সংস্কার হবে। এবং আমি দেখতে চাই যে 2025 সালের মধ্যে নির্বাচন হচ্ছে। জি, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই এবং উদার রাজনীতি যেটি হয়তো আমরা ভুলে গিয়েছি সেই রাজনীতিতে আমরা ফিরতে চাই, যেই রাজনীতি আমাদেরকে আসলে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিবে। ডক্টর আব্দুল আল মামুন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।